আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম। আমি মেশকাত শরীফ। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো নিয়ে। আজকের খবরের সাতকাহনে আমরা কথা বলবো ব্যাংক খাতের সংকট, প্রাকৃতিক দুর্যোগের প্রভাব, আন্তর্জাতিক সহযোগিতা আর রাজনৈতিক প্রস্তুতি নিয়ে। চলুন শুরু করা যাক। চলুন প্রথম খবরটা নিয়ে আলোচনা শুরু করি। এটি যুগান্তর পত্রিকা থেকে। শিরোনাম: 2.5 লক্ষ কোটি টাকা খেলাপি 11 গ্রুপের। বন্ধুরা, এই খবরটা আমাদের দেশের ব্যাংকিং খাতের একটি বড় সমস্যার কথা বলছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখন ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ 3.5 লক্ষ কোটি টাকা। আর এর মধ্যে 72% ঋণ আটকে আছে মাত্র 11টি শিল্প গ্রুপের কাছে। এটা কতটা বড় ব্যাপার ভাবুন। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের নামে বেনামে নেওয়া 50,000 কোটি টাকার ঋণ এখন মূল আর সুদ মিলিয়ে 53,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। এস আলম গ্রুপের কথা বললে তাদের মোট ঋণ 2,25,000 কোটি টাকা, যার মধ্যে 1,50,000 কোটি টাকা খেলাপি হয়ে গেছে। শিকদার গ্রুপের 7,290 কোটি টাকার ঋণের মধ্যে 2,090 কোটি টাকার খেলাপি আরও আছে। নাসার গ্রুপের 21,000 কোটি টাকার ঋণে 11,000 কোটি টাকার খেলাপি। এমনকি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আর্মিড গ্রুপের 4,000 কোটি টাকা খেলাপি হয়ে গেছে। এই টাকাগুলো কিছু অংশ বিদেশে পাচার হয়ে গেছে বলেও মনে হচ্ছে। এটা আমাদের অর্থনীতির জন্য একটি বড় চিন্তার বিষয়। সরকার এই ঋণগুলো ফেরত আনতে কি করছে সেটা দেখার অপেক্ষায় আছি। এবার আসি পরের খবরে। এটা কালের কণ্ঠ পত্রিকা থেকে। শিরোনাম: মায়ানমার ও থাইল্যান্ডে বড় ভূমিকম্প। বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেশগুলোতে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে। মায়ানমার আর থাইল্যান্ডে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 7.7 মাত্রার। এর ফলে মায়ানমারে অন্তত 144 জন মারা গেছেন আর 732 জন আহত হয়েছেন। থাইল্যান্ডের শেষ খবর পাওয়া পর্যন্ত 8 জন নিহত হয়েছেন আর ভবন ধসে 81 জন শ্রমিক আটকে পড়েছেন। এই ভূমিকম্পটি গতকাল শুক্রবার দুপুর 12টা 50 মিনিটে হয়। আর এর উৎপত্তিস্থল ছিল মায়ানমারের মান্দালয় থেকে 17.2 কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। 12 মিনিট পর আরও আরেকটা 6.4 মাত্রার পরাঘাত হয়েছে। আর শুনুন, এটা আমাদের ঢাকাতেও অনুভূত হয়েছে। এটা আমাদের জন্য একটি সতর্কবার্তা। আমরা তো জানি বাংলাদেশেও ভূমিকম্প ঝুঁকিতে আছে, তাহলে আমরা কতটা প্রস্তুত এটা নিয়ে ভাববার সময় এসেছে। চলুন দেখি আরেকটা গুরুত্বপূর্ণ খবর। এটা সমকাল পত্রিকা থেকে। শিরোনাম: $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। এই খবরটা আমাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছে। চীন সরকার আর তাদের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ আর অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে মংলা বন্দর আধুনিকীকরণের জন্য $40 কোটি ঋণ, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে $35 কোটি আর প্রযুক্তিগত সহায়তায় $15 কোটি দেওয়ার কথা আছে। বাকি টাকা অনুদান আর অন্যান্য ঋণ হিসাবে আসবে। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আরও ভালো খবর হলো, 2008 সাল পর্যন্ত চীন আমাদের পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা থাকবে। চীনে আমাদের পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা থাকবে। এটা আমাদের বাণিজ্য আর অর্থনীতির জন্য একটা বড় সুযোগ। চীন এই সহযোগিতা আমাদের উন্নয়নে কতটা কাজে আসবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। এবার আসি বণিক বার্তার খবরে। শিরোনাম: বড় ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা, রাষ্ট্রের প্রস্তুতি শূন্য। বন্ধুরা, এই খবরটা আমাদের একটু ভাবিয়ে তুলবে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের আশেপাশে বারবার ভূমিকম্প হচ্ছে, আর এটা আমাদের জন্য বড় ভূমিকম্পের সতর্ক সংকেত। তাদের হিসাবে প্রতি 100 থেকে 150 বছর পর 7 মাত্রার আর 250 থেকে 300 বছর পর 8 মাত্রার ভূমিকম্প আসে। এখন আমরা 7 মাত্রার ভূমিকম্পের সময়ের কাছাকাছি আছি। ঢাকার কথা বললে, এখনকার নতুন এলাকাগুলো দুর্বল মাটির উপর গড়ে উঠেছে, যেগুলো জলাভূমি ভরাট করে তৈরি। এমন জায়গায় বড় বড় ভূমিকম্প হলে ভয়াবহ ক্ষতি হতে পারে। কিন্তু দুঃখের বিষয়, সরকার এখনো এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বিশেষজ্ঞরা বলছেন ঢাকার দ্রুত আর অপরিকল্পিত সম্প্রসারণ এই ঝুঁকি বাড়িয়েছে। আমাদের রাজধানীকে বাঁচাতে এখনই প্রস্তুতি শুরু করা দরকার। চলুন এবার আজকের পত্রিকার খবরে যাই। শিরোনাম: তিস্তায় যুক্ত হচ্ছে চীন। এই খবরটা আমাদের পানি সম্পদ নিয়ে। চীন বাংলাদেশের তিস্তা নদী আর পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা করতে চায়। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর শি জিনপিং এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ডক্টর ইউনূস চীনের কাছে 50 বছরের একটি মাস্টার প্ল্যান চেয়েছেন আমাদের নদী আর পানি ব্যবস্থাপনার জন্য। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তিস্তার পানি নিয়ে আমাদের বন্যা আর শুল্ক মৌসুমে অনেক সমস্যা হয়। চীন যদি এখানে সাহায্য করে তাহলে আমাদের কৃষি আর জীবনযাত্রা অনেক সহজ হবে। এই সহযোগিতা কতটা ফলপ্রসূ হয় সেটা সময় বলবে।
এবার আসি নিউ এজ পত্রিকার খবরে। শিরোনাম নয়া দিগন্তের প্রথম পাতার খবর, মুক্ত পরিবেশে নির্বাচনী বার্তা নিয়ে তৃণমূলে বিএনপি। এই খবরটা রাজনীতি নিয়ে। বিএনপি নেতারা এবার ঈদকে কেন্দ্র করে গ্রামে গ্রামে নির্বাচনী বার্তা নিয়ে যাচ্ছেন। এটা তাদের আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এবারের ঈদে আমাদের বার্তা হলো নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করবেন। এটা দেখায় তারা জনগণের সাথে সম্পর্ক জোরদার করতে চায়। আগের সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে অনেক নেতাকর্মী জেলে বা আত্মগোপনে ঈদ কাটিয়েছেন। এবার মুক্ত পরিবেশে তারা জনগণের কাছে যাচ্ছেন। এই ঈদ তাদের জন্য একটি বড় সুযোগ হতে পারে। চলুন এবার প্রথম আলোর আরেকটা খবর দেখি। শিরোনাম, ঈদে ভোট কেন্দ্রিক জনসংযোগে থাকবেন এনসিপির নেতারা। এটাও রাজনৈতিক খবর। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের নেতাদের ঈদের সময় ভোট কেন্দ্রিক জনসংযোগে ব্যস্ত রাখবে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। যেমন ঢাকা 13 আসনে প্রার্থী হতে আগ্রহী নেতা আকরাম হোসাইন এলাকার সমস্যা সমাধানে কাজ করছেন। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় 1 আসনে উঠান বৈঠক করেছেন। ঈদে এই তৎপরতা আরও বাড়বে। এটা দেখায় বিভিন্ন দল কিভাবে ঈদের সময়টাকে কাজে লাগিয়ে জনগণের কাছে যাচ্ছে। নির্বাচনের আগে এটা তাদের জন্য একটা বড় পরীক্ষা। এবার আসি মানব জমিন পত্রিকার খবরে। শিরোনাম, $25 বিলিয়ন ফেরানোর মিশনে আহসান মনসুর। এই খবরটা আমাদের অর্থনীতির আরেকটা দিক তুলে ধরেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর 11টি প্রভাবশালী পরিবার থেকে পাচার হওয়া $25 বিলিয়ন ফেরানোর চেষ্টা করছেন। এই কাজটা মূলত ব্রিটেনে কেন্দ্রীভূত ঢাকা ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় আর আইনি সংস্থাগুলোর সাথে আলোচনা শুরু করেছে। আহসান মনসুর বলেছেন, ব্রিটেন সরকার সহায়তা করছে, তবে এই টাকা ফেরাতে 5 বছর পর্যন্ত লাগতে পারে। এই টাকা যদি ফেরত আসে তাহলে আমাদের অর্থনীতি অনেক শক্তিশালী হবে, কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ। আশা করি এই মিশন সফল হবে। শেষ খবরটা দেশ রূপান্তর থেকে। শিরোনাম, স্বস্তির যাত্রায় বাড়তি ভাড়া আর গরমের অস্বস্তি। বন্ধুরা, ঈদ আসছে আর মানুষ এখন ঘরে ফিরছেন। গত বৃহস্পতিবার ছিল ঈদের আগের শেষ কর্মদিবস। আর তারপর থেকে বাস টার্মিনাল, রেল স্টেশন আর লঞ্চ ঘাটে মানুষের ভিড় শুরু হয়েছে। তবে এবারের যাত্রায় ভিড়টা খুব বেশি উপচে পড়ছে না। যাত্রীদের মুখে একটি স্বস্তি দেখা যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে কমলাপুরে অনেক জাল টিকিটে প্রতারিত হয়েছেন। আবার বাড়তি ভাড়া আর গরমেও অস্বস্তি যাত্রীদের ভোগাচ্ছে। তবুও ঈদের আনন্দে সবাই বাড়ি ফিরছেন। এই যাত্রা যেন সবার জন্য নিরাপদ হয় সেটাই কামনা করি। আজকের জন্য এইটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।